নমস্কার বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকলি বলছি। হেমেন্দ্র কুমার রায়ের যক্ষের ধন বইটি থেকে পরপর পর্বগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের পর্বের নাম অবাক কাণ্ড। কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম জানি না। যখন জ্ঞান হলো, চোখ চেয়ে দেখলুম রামহরি আমার মুখের ওপরে হুমড়ি খেয়ে আছে। আমাকে চোখ চাইতে দেখে সে হাঁপ ছেড়ে বললে, কি হয়েছে ছোটবাবু, অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? কেন যে অজ্ঞান হয়ে পড়েছিলুম প্রথমটা আমার তা মনে পড়ল না। আমি আস্তে আস্তে উঠে বসলুম, একেবারে বোবার মতো। রামহরি বললে, তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে আমার ভারী ভয় হলো। বাঘাকে সেইখানেই বেঁধে রেখে তোমাকে খুঁজতে আমি এই দিকে এলুম। এতক্ষণে আমার সব কথা মনে পড়ল। রামহরিকে বাধা দিয়ে পাগলের মতো লাফিয়ে উঠে বললুম, রামহরি, আমিও ওদের খুন করব। রামহরি আশ্চর্য হয়ে বললে, কাদের খুন করবে ছোটবাবু? তুমি কি বলছো? বন্দুকটা মাটি থেকে তুলে নিয়ে আমি বললুম, যারা বিমলকে খাদে ফেলে দিয়েছে। খোকাবাবুকে খাদে ফেলে দিয়েছে? অ্যাঁ অ্যাঁ রামহরি চেঁচিয়ে কেঁদে উঠল। আমি বললুম, এখন তোমার কান্না রাখো রামহরি, এখন আগে চাই প্রতিশোধ। নাও, ওঠো, বিমলের বন্দুকটা নিয়ে এই দিকে এসো। আমি ঝোপ থেকে বেরিয়ে দাঁড়ালুম। ঠিক করলুম, সামনে যাকে দেখব তাকেই গুলি করে মেরে ফেলব। কিন্তু কেউ তো কোথাও নেই। খাদের পাশে খোলা জমি, ধু করছে, সেখানে জনপ্রাণী কেউ দেখতে পেলুম না। রামহরি পিছন থেকে বললে, তুমি কাকে মারতে চাও ছোটবাবু? দাঁতে দাঁত ঘষে আমি বললুম, করালিকে। কিন্তু এর মধ্যেই দলবল নিয়ে এসে কোথায় গেল? করালি। স্তম্ভিত রামহরির মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। হ্যাঁ, রামহরি। করালি তারই হুকুমকে বিমলকে ফেলে দিয়েছে। রামহরি কাঁদতে কাঁদতে বললে, কোনখানে খোকাবাবুকে ফেলে দিয়েছে? আমারও গলা কান্নায় বন্ধ হয়ে এলো। কোনো রকমে সামলে নিয়ে হতাশভাবে আমি বললুম, রামহরি, বিমলের খোঁজ নেয়া আর মিছে। ওইখান থেকে হাত পা বেঁধে তাকে খাদের ভেতরে ফেলে দিয়েছে। অত উঁচু থেকে ফেলে দিয়ে লোহাই গুঁড়ো হয়ে যায়, মানুষের দেহ তো সামান্য ব্যাপার। বিমলকে আর আমরা দেখতে পাবো না। রামহরি মাথায় করাঘাত করে বললে, খোকাবাবু সঙ্গে না থাকলে কোন মুখে আবার মা ঠাকুরানের কাছে গিয়ে দাঁড়াবো? না, এ প্রাণ আমি আর রাখবো না। আমিও পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ে মরব। এই বলে সে খাদের দিকে ছুটে গেল। অনেক কষ্টে আমি তাকে থামিয়ে রাখলুম। তখন সে মাটির ওপরে উপর হয়ে শুয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। যেখান থেকে বিমলকে নিচে ফেলে দিয়েছে আমি সেখানে গিয়ে দাঁড়ালুম। তারপর ধারের দিকে ঝুঁকে পড়ে দেখতে লাগলুম বিমলের দেহটা নজরে পড়ে কিনা। নিচের দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। উফ, এমন গভীর খাদ জীবনে আমি কখনো দেখিনি। ঠিক খাড়াভাবে নিচের দিকে কোথায় যে তলিয়ে গেছে তার নজরেই ঠেকে না। তলার দিকটা একেবারে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট। হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 7-15 নিচেই পাহাড়ের খাঁড়া গায়ে একটা বুনো গাছের পুরো ঝোপ দেখা যাচ্ছে। আর আর সেই ঝোপের ওপরে ওটা কি? ও যে মানুষের দেহের মতো দেখতে। প্রাণপণে চেঁচিয়ে আমি বললাম, রামহরি, দেখবে এসো। রামহরি তাড়াতাড়ি ছুটে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের ওপরে দেহটাও নড়ে উঠল। আমি ডাকলাম, বিমল, বিমল। নিচে থেকে সাড়া এলো, কুমার, এখনো বেঁচে আছি ভাই। আবার আমি অজ্ঞানের মতো হয়ে গেলুম আনন্দের প্রচণ্ড আবেগে। রামহরি তো আমোদে আটখানা হয়ে নাচ শুরু করে দিলে। অনেক কষ্টে আত্মসম্বরণ করে আমি বললুম, রামহরি, ধেই ধেই করে নাচলে তো চলবে না, আগে বিমলকে ওখান থেকে তুলে আনতে হবে।
রামহরি তখনই নাচ বন্ধ করে চোখ কপালে তুলে মাথা চুলকোতে চুলকোতে বললে, তাই তো ছোটবাবু, ওখানে আমরা কি করে যাব? নামবার যে কোনো উপায় নেই। উঁকি মেরে দেখলুম বিমলের কাছে যাওয়া অসম্ভব। পাহাড়ের গা বেয়ে মানুষ আর টিকটিকির মতো নিচে নামতে পারে না। ওদিকে বিমল যে এরকম কায়দায় 1000 ফুট নিচু খাদের তুচ্ছ একটা ঝোপের ওপরে আটকে আছে। এমন সময় নিচে থেকে বিমলের চিৎকার আর ভাবনায় বাধা দিলে শুনলুম বিমল চেঁচিয়ে বলছে, কুমার, শিগগির আমাকে তুলে নাও, আমি ক্রমেই নিচের দিকে সরে যাচ্ছি। তাড়াতাড়ি মুখ বাড়িয়ে আমি বললুম, কিন্তু কি করে তোমার কাছে যাব বিমল? বিমল বললে, আমার ব্যাগের ভিতরে দড়ি আছে, সেই দড়ি দিয়ে আমার কাছে নামিয়ে দাও। কিন্তু তোমার হাত পা যে বাঁধা, দড়ি ধরবে কেমন করে? কুমার, কেন মিছে সময় নষ্ট করছো? শিগগির দড়ি ঝুলিয়ে দাও। বিমলের ব্যাগটা সেইখানেই পড়ে আছে, ভাগ্যে কোরালিরা সেটাও নিয়ে যায়নি। রামহরি তখনই তার ভেতর থেকে খানিকটা মোটা দড়ি বার করে আনলে। জোর বাতাস বইছে আর প্রতি দমকাতেই ঝোপটা দুলে দুলে উঠছে এবং সঙ্গে সঙ্গে বিমলের দেহ নেমে যাচ্ছে নিচের দিকে। কি ভয়ানক অবস্থা তার! আমার বুকটা ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। বিমল বললে, দড়িটা ঠিক আমার মুখের কাছে ঝুলিয়ে দাও। আমি দাঁত দিয়ে দড়িটা ভালো করে কামড়ে ধরে পর তোমরা দুজনে আমাকে ওপরে টেনে তোলো। আমি একবার সার্কাসে একজন সাহেবকে দাঁত দিয়ে 2.5 মণ ভারী মাল টেনে তুলতে দেখেছিলাম। জানি বিমলের গায়ে খুব জোর আছে, কিন্তু তার দাঁত কি তেমন শক্ত হবে? হঠাৎ ভীষণ একটা ঝোড়ো বাতাস এসে ঝোপের ওপরে ধাক্কা মেরে বিমলের দেহকে আরও খানিকটা নিচের দিকে নামিয়ে দিলে। কোনো রকমে দেহটাকে বাঁকিয়ে চুরিয়ে একরকম আলগোচে শূন্যে ঝুলতে লাগলো। তার প্রাণের ভিতরটা তখন যে কীরকম করছিল সেটা তার মোড়ার মতো সাদা মুখ দেখে বেশ বুঝতে পারছিল। হাওয়ার আর একটা দমকা এলেই বিমলকে কেউ আর বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি দড়ি ঝুলিয়ে দিলুম একেবারে বিমলের মুখের ওপর। বিমল প্রাণ পড়ে দড়িটা কামড়ে ধরল। আমি আর রামহরি দুজনে মিলে দড়ি ধরে টানতে লাগলুম। দেখতে দেখতে বিমলের দেহ পাহাড়ের ধারের কাছে উঠে এলো। তার মুখ তখন রক্তের মতো রাঙা হয়ে উঠছে। সামান্য দাঁতের জোরে ওপরে আজ নির্ভর করে তার বাঁচন মরণ। রামহরি বললে, ছোটবাবু, তুমি একবার একলা দড়িটা ধরে থাকতে পারবে? আমি তাহলে খোকাবাবুর হাতে করে ওপরে তুলে নিই। আমি বললুম, পারবো। রামহরি দৌড়ে গিয়ে বিমলকে একেবারে পাহাড়ের ওপরে নিরাপদ স্থানে তুলে ফেলল। তারপর তাকে নিয়ে বুকের ভেতরে টেনে নিয়ে আবেগে আনন্দে কাঁদতে লাগলুম। আমি গিয়ে তার বাঁধন খুলে দিলুম। বললুম, বিমল, কি করে তুমি ওদের হাতে গিয়ে পড়লে? বিমল বললে, নিজের মনে মনে গান গাইতে গাইতে আমি এগিয়ে যাচ্ছিলুম। ওরা বোধহয় পথের পাশে লুকিয়েছিল। হঠাৎ পিছন থেকে আমার মাথায় লাঠি মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। আমি বললুম, তারপর যা হয়েছে আমি সব দেখেছি। তোমাকে যে আবার ফিরে পাবো আমরা তা একবারও ভাবতে পারিনি। বিমল হেসে বললে, হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আমি পরলোকে ভ্রমণ করতুম, কিন্তু কিন্তু ভাগ্যে ঠিক আমার পায়ের তলাতেই ঝোপটা ছিল। আমি মিনতির স্বরে বললুম, বিমল, আর আমাদের যখের ধনে কাজ নেই, প্রাণ নিয়ে ভালোই ভালোই দেশে ফিরে যাই চলো। বিমল বললে, তেমন কাপুরুষ আমি নই। তোমার ভয় হয়, তুমি যাও, আমি শেষ পর্যন্ত না দেখে এখান থেকে কিছুতেই নড়ব না। এই পর্যন্ত।